দর্শক, স্বাগত ওয়েসিস এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা স্ত্রী খুন এবং জঙ্গি তৎপরতা নিয়ে আমরা আলোচনার জন্য আজ দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছে। আমাদের সঙ্গে আছেন আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক জনাব নূর খান। আরও আছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মনিরুল ইসলাম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই মনির ভাইয়ের কাছে যাব। আমি প্রথমেই জানতে চাব যে পুলিশের উপর আক্রমণের ঘটনা নতুন না, আমরা বিভিন্ন সময় দেখেছি পুলিশের উপরে আক্রমণ হয়েছে, কিন্তু অতি সম্প্রতি গত রোববার আমরা যেটা দেখলাম সেটা হলো পুলিশ পরিবারের উপর আক্রমণ। এটা কেন, কি মনে করছেন আপনারা? ধন্যবাদ। আসলে পুলিশের চাকরিটাই চ্যালেঞ্জিং জব হিসেবেই আমরা জানি। এটা চ্যালেঞ্জিং পেশা। যারা চাকরিতে যোগদান করে তারা সেটা জেনেই বুঝেই এবং প্রশিক্ষণকালে, আগে যতটুকু না জানে প্রশিক্ষণকালেই বলা হয় যে এটা একটা চ্যালেঞ্জিং জব। যে কোনো সময় যাদের নিয়ে তারা কাজ করে, যে সমস্ত সন্ত্রাসীদের, অপরাধীদের নিয়ে কাজ করে, তারা যে কোনো মুহূর্তেই তাদের হামলার শিকার হতে পারে। এটা মানসিক একটা প্রস্তুতি পুলিশ অফিসারদের থাকে। কিন্তু পরিবারের উপরে হামলা, পরিবারের সদস্যদের উপরে, এটা একেবারেই বিকৃত মানসিকতার একটা বহিঃপ্রকাশ। এবং এইটা কোনো কোনো বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষের পক্ষে এটি আসলে সম্ভব নয়। কারণ হলো, এমনকি সিরিয়াল কিলার হিসেবে আমরা যাদের জানি বিশ্বের বিভিন্ন জায়গায়, তারাও কিন্তু কখনো কোনো তাদের কোনো টার্গেট থাকতে পারে, পুলিশ অফিসার থাকতে পারে বা বাইরের কেউ থাকতে পারে, কিন্তু তার পরিবর্তে তার পরিবারের কোনো সদস্যকে টার্গেট করার এই ধরনের কোনো নজির আসলে নাই। তো বাংলাদেশেও আমরা শুনি নাই, আমাদের চাকরি জীবনে তো বটেই, চাকরি জীবনের আগেও কখনো এরকম হয়েছে এটি আমরা শুনি নাই। হয়তো কখনো অ্যাক্সিডেন্টাল হয়ে যেতে পারে, বাট কখনো একেবারে পরিকল্পিতভাবে অফিসারের সদস্যদের উপরে, পরিবারের সদস্যদের উপরে ধরনের ঘটনা ঘটেনি। এটি আসলে সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করে তারা তো অবশ্যই বিকৃত মানসিকতার অধিকারী, এবং তাদের ভিতরে যারা ধিকৃত এবং বিকৃত মানসিকতার অধিকারী তারাই এই ধরনের ঘটনা ঘটাতে পারে বলে আমাদের ধারণা। আপনাদের কি মনে হয় যে এই এরকম একটি টার্গেট কিলিং কেন করা হয়েছে? এটি করা হয়েছে সেটি বাবুল আক্তারের কর্মকাণ্ডকে যারা পছন্দ করতে পারেনি। কারণ আমরা জানি বাবুল আক্তার একজন সাহসী এবং খুব প্রফেশনাল একজন অফিসার। সে তার চাকরি জীবনে দুর্ধর্ষ সব সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে, তাদের গ্রেপ্তার করেছে, তাদের আইনের আমলে নিয়ে এসেছে, আদালতে সোপর্দ করেছে, কারো সাজা হয়েছে। তো তাদের ক্ষোভ থাকতে পারে, সেই ক্ষোভ থেকেই হয়তো বাবুল আক্তারই তাদের টার্গেট ছিল। তো তাকে না পেয়ে তার পরিবারের সদস্যদের উপরে খুব বিকৃত মানসিকতার বলেই হয়তো বা যে তার পরিবারের সদস্যদের টার্গেট করে এই ধরনের একটা জঘন্যতম ঘটনা, যেটি বাংলাদেশের ইতিহাসেও এরকম জঘন্যতম ঘটনা আসলে এইভাবে সংঘটিত হয়নি। জনাব নূর খান, আপনি এবং আপনার কেন্দ্র, সালিশ কেন্দ্র তো জঙ্গি তৎপরতা নিয়ে অনেক কাজ করেছেন, আপনাদের মূল্যায়ন কি? দেখেন, প্রথম হচ্ছে যে আগে বলে নেই যে বাবুল আক্তারের পরিবারের প্রতি, শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা থাকলো। এক কথায় বলবো, ঘটনাটি বর্বরোচিত, কাপুরুষোচিত। দুটি জিনিস, বর্বর এবং কাপুরুষোচিত। আমাকে না পেয়ে আমার স্ত্রীকে বা আমার সন্তানের উপর আক্রমণ হবে, এটা কোনোভাবে সমর্থনযোগ্য নয়। এমনকি এই জঙ্গিরা যে দোহাইটা দেয় ধর্মের, সে ধর্মেও নিষিদ্ধ আছে আমার পরিবর্তে আমার পিতা বা আমার সন্তানের উপর। আমার পরিবর্তে বা কেন হবে? কেন আমি একটু বলে নিচ্ছি, যেহেতু এখন পর্যন্ত আমরা নিশ্চিত নই যে ঘটনাটা কি ঘটেছে, তবে আমরা ধারণা করতে পারছি বাবুল আক্তার যে সাহসীপূর্ণ ভূমিকা গত বেশ কিছুদিন ধরে রেখেছেন এবং খুব গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রামে, এবং যেখান থেকে জঙ্গিদের গ্রেপ্তার করতে পেরেছেন, বিপুল পরিমাণ অস্ত্র হয়েছে, গোলাবারুদ উদ্ধার হয়েছে, সেনাবাহিনীর পোশাক উদ্ধার হয়েছে। হয়তো বড় কোনো ঘটনার প্রাক্কালে এটি উদ্ধার করতে পেরেছে, এই অভিযানটি পরিচালিত করতে পেরেছে।
এবং এই জায়গার থেকে সন্দেহ করা হয় যে জঙ্গিরা তাকে হয়তো টার্গেট করেছে, তাকে সুযোগ না পেয়ে হয়তো তার স্ত্রী উপর এই ঘটনাটি ঘটেছে, এইভাবে ধরে নিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, মানে আমি কিন্তু শুরুতেই বলেছি বর্বরোচিত এবং কাপুরুষোচিত। বর্বরোচিত বিষয়টা হচ্ছে যে কায়দা তাকে হত্যা করেছে এটা কোনোভাবে সমর্থনযোগ্য নয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে কাপুরুষরাই কেবলমাত্র এই ধরনের ঘটনা ঘটাতে পারে, অন্য কেউ না। এখন প্রশ্ন হচ্ছে যে একজন পুলিশ অফিসারকে কেন তারা টার্গেট করে বা করবে। আসলে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যত সমালোচনা, আমি কিন্তু অনেক সমালোচনা পুলিশের করি, কিন্তু তারপরেও কিন্তু দিন শেষে আমি বিপদে পড়লে আমাকে কিন্তু আশ্রয় নিতে হচ্ছে বা সাহায্য প্রার্থী হতে হচ্ছে পুলিশের কাছেই। কারণ আমার রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পুলিশই হচ্ছে আমার জানমাল ইত্যাদি রক্ষা এবং সম্পদ রক্ষার দায়িত্বে নিয়োজিত। আমরা যেমন অনেক সমালোচনা করি, আবার অনেক সমর্থন করার মতো, অভিনন্দন দেওয়ার মতো অনেক কাজ আছে। পুলিশ তার নিজের জীবন দিয়ে অনেক ক্ষেত্রে সরকারি সম্পদ, জনগণের সম্পদ রক্ষা করে। আবার এই পুলিশকে এজন্য খেসারতও দিতে হয়েছে বিভিন্ন সময়, আমরা দেখেছি। শুধুমাত্র দুষ্কৃতিকারীদের কাছে তা না, অনেক সময় আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের কাছ থেকেও খেসারত আমরা দেখেছি, অনেক ক্ষেত্রে এটা হয়েছে। আজকে যে ঘটনাটা নিয়ে আমরা আলোচনা করছি, আমরা যদি পারিপার্শ্বিক অবস্থা এবং সবকিছু বিশ্লেষণ করি তাহলে এখানে এই কাজটির সাথে জঙ্গিদের একটা মানে সংশ্লিষ্টতার সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে। হ্যাঁ, প্রাথমিক তদন্ত বা এ পর্যন্ত পাওয়া যথেষ্ট কারণ যে স্টাইলে এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে বলে এখন পর্যন্ত জানা গেছে, সেটার সাথে অন্যান্য যে হত্যাকাণ্ডগুলি সংগঠিত হয়েছে জঙ্গিদের দ্বারা সাম্প্রতিককালে, কারণ জঙ্গিরাও কিন্তু বিভিন্ন স্তরে বিভিন্ন কৌশলে হত্যাকাণ্ডগুলি করেছে, সাম্প্রতিককালের হত্যাকাণ্ডগুলোর সাথে কিন্তু সাদৃশ্যতা আছে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, মানে আমি এখন পর্যন্ত যে জায়গাটা মানে নিজের কাছে পরিষ্কার হতে পারছি না, সেটি হচ্ছে কেন এই টার্গেটকে বেছে নেওয়া হলো। একটা হতে পারে যে যেহেতু জঙ্গিদের মোকাবেলা এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই করতে হচ্ছে, এখনও আমরা জনগণকে সেভাবে সম্পৃক্ত করতে পারিনি, বাহিনীগুলোই এটা করছে। এটা একটা বড় বাধা হয়ে যাচ্ছে জঙ্গিবাদ প্রচার করার জন্য বা তাদের কার্যক্রম অব্যাহত রাখার জন্য। সেজন্য পুলিশ অফিসারদের মনোবল ভেঙে দেওয়ার একটা চেষ্টা হতে পারে। বিশেষ করে দেখেন, একজন পুলিশ অফিসারকে টার্গেট করা এক জিনিস, পরিবারকে টার্গেট করা কিন্তু আর এক জিনিস। যখন একটা ধরেন আমি আমার দিক থেকে বলি, আমার স্ত্রী বা সন্তান যখন টার্গেট হয়ে যায়, তখন কিন্তু এইটার ইয়েটা অনেক বেশি পড়ে যায় সমগ্র পেশার ভিতরে, অনেক বেশি এটার প্রতিফলন, মানে এটার ভীতিকর একটা অবস্থা তৈরি করে। যদিও এখন পর্যন্ত এই নমুনা মানে এরকম না যে এটার কারণে একেবারে সব স্থবির হয়ে গেছে, বিষয়টা নয়। খুবই স্বাভাবিক একটা মৃত্যুকে কেন্দ্র করে, একটা ক্ষতিকে কেন্দ্র করে একটু মুষড়ে পড়া, এটা আমরা তো মানুষ হতে পারে, কিন্তু এইটাকে ওভারকাম করার জন্য আমি সাম্প্রতিক এই গত একদিনে যেটা খেয়াল করেছি সেটা হচ্ছে পুলিশ কিন্তু তার ধীরভাবে এখন পর্যন্ত দায়িত্বটা পালন করছে 24 ঘন্টা। একটু মনির কাছে যাই আমরা। জনাব মনির, আপনি কি বলেন? নূর খান বলছিলেন যে এটাকে ধরে নেওয়া হতে পারে যে পুলিশের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য এ ধরনের আক্রমণ পরিচালনা করতে পারে। তাতে তো কোনো সন্দেহ নাই, শুধুমাত্র কারা করেছে সেটি নিয়ে এখনো আমরা মানে নিঃসন্দেহ নই। তবে ঘটনা যে মোডাস অপারেন্ডি যাকে আমরা বলি, এগুলো মিলিয়ে সাম্প্রতিককালের ঘটনাগুলোর সাথে হুবহু মিল পাওয়া যায়। সেই দিক থেকে আমরা ধারণা করছি জঙ্গিরাই এই ধরনের কর্মকাণ্ড করেছে। তো এইটার তো আলটিমেটলি এদের উদ্দেশ্যটা কি? আলটিমেট উদ্দেশ্য তো এদের উদ্দেশ্য, আমরা জঙ্গিবাদকে যত ধর্মীয় দিক থেকেই ব্যাখ্যা করি না কেন, এরা তো আসলে আইডিওলজি নয়, এটা একটা ডগম্যাটিক একটা ধারণা নিয়ে এরা কাজ করে। কিন্তু এটার একটা আলটিমেট গোল আছে। টেরোরিজমের মানে বিশ্বের যতগুলো সংজ্ঞা এই পর্যন্ত বিশ্বের এক্সপার্টরা দিয়েছে, সবগুলোর কিন্তু একটা কমন জিনিস হলো টু অ্যাটেইন পলিটিক্যাল গোল। তো পলিটিক্যাল গোল তো একটা আছে তাদের। তো পলিটিক্যাল গোলটা, সেই গোলটা অ্যাচিভ করার পথে বাধা কে এই মুহূর্তে? জনাব নূর খান যেটা বললেন যে এখানে এখন পর্যন্ত বাহিনীগুলোই আসলে ফাইট করছে। হ্যাঁ, টেরোরিজম মোকাবেলার জন্য দুটো পদ্ধতি বিশ্বব্যাপী এটা ব্যবহৃত, একটা হার্ড অ্যাপ্রোচ আর একটা সফট অ্যাপ্রোচ। তো সফট অ্যাপ্রোচ হলো এই যে ডিরেডিক্যালাইজ করা,
তারপরে এই যে মোটিভেশন যারা হচ্ছে এটা যাতে না করতে পারে, কাউন্টার মেজার্স গুলো গ্রহণ করা, তারপরে যারা হয়ে গেছে তাদেরকে ফিরিয়ে আনা, অর্থাৎ রিরেডিকালাইজ করে তাদের যেখানে রিহ্যাবিলিটেশন, এই ধরনের কর্মকাণ্ডগুলো, যেগুলো পুলিশের খুব একটা ভূমিকা ওই ক্ষেত্রে রাখার সুযোগ নাই, বাহিনীগুলোর নাই। ওই কাজটা করবে সোসাইটির অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে তাদের পার্টিসিপেশনে, সরকার ও অন্যান্য সংস্থা। আর একটা হার্ড অ্যাপ্রোচ যেটা, সেটা হলো গ্রেপ্তার হবে, তার বিরুদ্ধে তদন্ত হবে, তদন্ত করে তার জেলে ভরে রাখবে, জেলে তার সাজার ব্যবস্থা করবে। পুলিশের কাজ কিন্তু পার্ট কিন্তু মূলত ওইটা, তো ওইটাই এখন পর্যন্ত হচ্ছে। তো এখন এরাই যেহেতু সরাসরি ফ্রন্ট লেভেলে কাজ করছে আর অন্য দিকগুলো অ্যাবসেন্ট, এখন পর্যন্ত সেইভাবে চালু হয় নাই, এখন হয়তো হতে যাচ্ছে। তো এই হার্ড অ্যাপ্রোচের শুধু বাহিনীগুলোই টার্গেট, ফলে এই পুলিশ বাহিনীর মনোবলটা ভেঙে দেওয়ার জন্য। আর বাবুল আক্তার যেহেতু জঙ্গিদের নিয়েও, সাধারণ সন্ত্রাসীদের পাশাপাশি জঙ্গিদের নিয়েও সে ব্যাপক কাজ করেছে। গত কয়েক মাস ধরে আমরা দেখেছি তাদের চিটংকে অশান্ত করার, মানে ঢাকা চিটংকে অশান্ত করার যে প্রক্রিয়া শুরু হয়েছিল, সেটা চিটংয়ে কিন্তু তার নেতৃত্বে এটার একটা বলা যায় কন্ট্রোল করা সম্ভব হয়েছে। তো সেই কারণেই আসলে হয়তোবা তাকে টার্গেট করে, এখন সে যেহেতু এখানে আবার টার্গেটের ক্ষেত্রে সফট টার্গেট হিসেবে ধরা হয়েছে, হয়তো মনে করেছে যে ঠিক আছে, ওকে ডিমোরালাইজ, পাশাপাশি অন্য যারা এইগুলো নিয়ে কাজ করছে তাদেরকে ডিমোরালাইজ করার পদ্ধতি হিসেবে এই হয়তো এই বর্বরোচিত ঘটনাটি তারা বেছে নিতে পারে। জনাব নূর খান, আমরা যদি মনে করি জঙ্গি তৎপরতা বর্তমান যে প্রেক্ষাপটে রয়েছে, যে অবস্থায় আছে, আপনি কি মনে করেন যে এটি দমনে সরকার অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সফল হয়েছে? দেখেন, একেবারে ব্যর্থ হয়েছে এটা বলার কোনো সুযোগ নাই। যতটুকু সফল হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এই সফলতার সাথে আরও যোগ করা যেত যদি কিনা তাদেরকে ইকুইপমেন্টস দেওয়া হতো, যদি কিনা তাদেরকে আরও দক্ষতর প্রশিক্ষণের ব্যবস্থা করা হতো, যদি কিনা একটা কোঅর্ডিনেশন করতে পারত, যদি কিনা তথ্য আদান প্রদানের ক্ষেত্রে সব আশেপাশে সব দেশের সাথে সেই কোঅর্ডিনেশনটা থাকতো। যেখানে আমার কাছে মনে হয়েছে যে এখন পর্যন্ত কিছুটা ঘাটতি রয়েছে। যেমন ধরেন, আমাদের এখান থেকে যে সিরিয়াতে যুদ্ধ করছে, আমাদের এখান থেকে যে পাকিস্তানে যুদ্ধে অংশ নিয়েছে, অনেক ইনফরমেশন আমরা পাচ্ছি, কিন্তু ইন ডিটেলস সেটা কিন্তু এখন পর্যন্ত হচ্ছে না। দৃশ্যত যে তৎপরতাটা আছে আমাদের সমাজে, যেরকম একের পর এক কিলিং হচ্ছে, আমাদের এই তৎপরতা বন্ধ হচ্ছে কেন? যদি আমি, আমার মনে হয় মনির ভাই যদি আপনি এটা বলেন। এটাই আসলে জঙ্গিবাদ, এটা জাস্টিফাই করছি না, বাট এটা বিশ্বের এখনো কোনো একটা ভূখণ্ড, মানে কোনো পার্ট এই গ্লোবের, পৃথিবীর, মানে যেখানে জঙ্গিরা পৌঁছাইতে পারে নাই এরকম কোনো জায়গা আসলে নাই। সেই অস্ট্রেলিয়া, ফ্রান্সের মতো জায়গায়, যেখানে হামলা হলো, ওখানে প্রেসিডেন্ট ছিলেন, দেশের প্রেসিডেন্ট ছিলেন ওখানে। তারপরে বেলজিয়ামে এয়ারপোর্টে মুখে হামলা হলো। তো ফলে বিশ্বের কোথাও এখন একেবারে যে মানে জঙ্গিবাদের যে প্রসার যেটা হয়েছে বিশ্বব্যাপী, তাতে বর্তমান গ্লোবাল ট্রেন্ডে কোনো জায়গা কিন্তু বাকি নাই। তো এটার ম্যানিফেস্টেশন এক এক জায়গায় এক এক রকম হচ্ছে। কোথাও হচ্ছে এখন আফগানিস্তানে বা পাকিস্তানে যেটা হচ্ছে, বোমা মেরে একসাথে 25 জন মেরে ফেলছে, 20 জন, 30 জন, 40 জন, 65 জন মেরে ফেলছে। বাংলাদেশের এটা ম্যানিফেস্টেশন হইতেছে এই হত্যাগুলোর মাধ্যমে, গুপ্ত হত্যা। এখানে হয়তো বোমাবাজি ওই অর্থে ওইভাবে হচ্ছে না, কিন্তু এরা এই গুপ্ত হত্যা। তো ম্যানিফেস্টেশনটা দুইভাবে হচ্ছে। তো এটি আসলে মানে দমনের সফলতা ব্যর্থতা মাপার আসলে সুযোগ আসে নাই। তবে আমাদের আরো করার ছিল, যেমন এই বিষয়গুলো নিয়ে কাজ করার। আমরা যখন কাজ করি এগুলো, আমি যেহেতু একেবারে সরাসরি এই কাজগুলোর সাথে সম্পৃক্ত আছি অনেক দিন ধরে, আমি যেটা দেখছি এখন যাদের নাম তদন্তে বেরিয়ে আসে বিভিন্ন সময়, দেখা যায় এরা 2004 সালে ধরা হয়েছে, 5 সালে 6 সালে ধরা পড়েছে। এরা কেউ সাজা খেটে বেরিয়েছে, সাজার মেয়াদ শেষ হয়ে গেছে, যার বিরুদ্ধে তখন হত্যা মামলা হয় নাই, অন্য ধারায় মামলা হয়েছে, তার হয়তো 7 বছর 8 বছর সাজা হয়েছে, সে বেরিয়ে এসেছে। তারপরে কিন্তু দেখা গেছে যে খুব কমই যারা একবার এই লাইনে গিয়েছে, পরবর্তীতে খুব কমই তারা অন্য কোনো লাইন নিয়েছে এইখানে, এমনকি হয়তো জামিন পেয়েছে ঢাকা। কিন্তু তাহলে
এটা দমন করার হ্যাঁ, এখন এইটা যেটা করার ছিল যে যখন এটার প্রথম এইটা দেশটা যখন উপদ্রুত হয়েছিল এদের দ্বারা, তখনই একটা এই কাউন্টার টেরোরিজম একটা স্পেশালিস্ট ইউনিট গঠন করার দরকার ছিল, যারা সারা দেশে এই কারা জামিন পাচ্ছে, এরা কোন অবস্থায় যাচ্ছে। আমরা এখন কি করেছি, এতদিনে আমরা কি করেছি যে হ্যাঁ, ঢাকা সেন্ট্রাল জেল থেকে একজন জামিন পেলো, তার বাড়ি গাইবান্ধা, আমরা গাইবান্ধার এসপিকে বলে দিলাম যে ভাই তোমার জামিন পেয়েছে, তুমি একটু লক্ষ্য রাখো। আসলে তো গাইবান্ধা যায়নি, তো ও চলে গেছে চিটাগাঙে চলে গেছে, অন্য জায়গায় চলে গেছে। ফলে এই যে এইতে বিগত বছরগুলোতে আমাদের এই জায়গাটার ঘাটতি ছিল। তো এখন আমরা এই যে অনেকদিন পরে হলেও কাউন্টার টেরোরিজম ইউনিট গঠিত হয়েছে, এটা ফাংশনাল হতে তো আরো একটু সময় লাগবে, কারণ এই বাই দিস টাইম এরা তো অনেকটা এগিয়ে গেছে। তো এগিয়ে গেছে একদিকে যেমন সত্যি, আবার ঠিক আমরা যে খুব বেশি পিছিয়ে আছি তা নয়। হয়তো এখন পর্যন্ত হত্যাকাণ্ডগুলো বন্ধ করা সম্ভব হয়নি, কিন্তু আপনি যদি হিসাব নেন মানে প্রত্যেকটা ঘটনার, কিন্তু প্রত্যেকটা ঘটনাতেই 1-2 জন করে কিন্তু ধরা পড়েছে। এবং এই প্রসঙ্গে আমরা আসবো, তার আগে আমি একটু নূর খানের কাছে যাই। আপনি বলছিলেন নূর খান যে জঙ্গিদের আন্তর্জাতিক কানেকশন নিয়ে কথা বলছিলেন। আমাদের অবস্থার প্রেক্ষাপটে কি আপনার কি মনে হয় যে জঙ্গিদের সাথে এটা কোনো আন্তর্জাতিক কোনো মদত অথবা জঙ্গি কানেকশন রয়েছে কিনা? দেখেন, আমাদের এখানে যদি জঙ্গিদের উত্থানের পর্বটা আমরা খেয়াল করি, তাহলে 80 দশকের মাঝামাঝিটাকে যদি আমরা বেছে নেই, আপনি খেয়াল করবেন তখন কিন্তু আমাদের এই মেজর মতিউর, পীর মতিউর নামে যিনি খ্যাত, তিনিও কিন্তু এই কিশোরগঞ্জে একটা আস্তানা গেড়েছিলেন। পুলিশের সাথে দীর্ঘ সময় লড়াই হয়েছে, ওখানে বেশ কয়েকজন নিহত হয়েছেন। পীর মতিউর গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে এসেছিল, এবং এটাকে কেন্দ্র করে পরবর্তীতে আরও 1-2টা ঘটনা ঘটছে ওখানে। এটা একটা। দ্বিতীয় হচ্ছে, আমাদের এখান থেকে কিন্তু আফগানিস্তানে বেশ কিছু মানুষ যে যুদ্ধে অংশ নেয়, এবং তাদের সাথে ওই সময় একটা কিন্তু আন্তর্জাতিক যোগাযোগ স্থাপন হয়, যার ফলশ্রুতিতে আমরা পরবর্তীতে বিভিন্ন জায়গা থেকে গ্রেনেড এবং অন্যান্য জিনিস আসতে দেখি, এবং সেগুলি ব্যবহার করতে 21শে আগস্টে আমরা দেখেছি। তার আগে পরে কিন্তু অনেকগুলো অ্যাটম কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী, তখন বিরোধী দলের নেত্রী, তার উপর সম্ভাব্য হওয়ার আগে কিছু দুর্ঘটনা ঘটেছে, ধরা পড়েছে, আবার 21শে আগস্ট কিন্তু ঘটেছে, এটাও আমাদের মনে রাখতে হবে। অন্যান্যরাও আক্রান্ত হয়েছে। তারপর দেখেন, এটা ছিল একটা স্টেজ। তারপর আমরা 3টা জেলার সীমান্তবর্তী এলাকায় এক ধরনের মুক্তাঞ্চল গঠন করে খেলাফত প্রতিষ্ঠা করার মানে একটা রিহার্সাল দেখেছি। বাংলা ভাই রাজশাহী, নাটোর এবং নওগাঁ মিলে সীমান্তবর্তী অঞ্চলে যেটা করেছিল, এবং সেখানে আমাদের কিছু কিছু মানে গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার খবরও আমরা তখন জানতাম। রাষ্ট্রেরও একটা মানে রাষ্ট্রের দিক থেকেও একটা সমর্থনের কথা, কারণ সেটা যদি সমর্থন না থাকবে, রাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু মিডিয়ার উপর দোষ চাপিয়ে দেওয়ার কথা ছিল না, সেটাও আমরা দেখেছি। এবং তারপর আমরা আত্মহত্যের ঘটনা কিন্তু বাংলাদেশে দেখেছি, আমরা ভুলে যাই। আমরা জয়দেবপুরের আদালতের মানে যখন আসামিদের গ্রেফতার করে আনা হলো প্রেসের সামনে, গাজীপুর কোর্টে যে আক্রমণটা হয়েছে, সেখানে কিন্তু বেশ কিছু মানুষ মারা গিয়েছে। তারপর ওখানে যখন ধরে তাকে আনা হলো, তারপরেও সে একটা বোম ব্লাস্ট করলো। এই ঘটনাগুলো হয়েছে, চট্টগ্রামে হয়েছে, তো এই সমস্ত লক্ষ্মীপুরে হয়েছে, অনেক জায়গায় ঘটছে কিন্তু আত্মঘাতী। এইটার পরে আমরা দেখেছি যে এখন যে পর্বটা আমরা দেখছি, এটাও কিন্তু মানে ওটারই ফলো আপ বলতে পারেন। এবং এর ভিতরে আমার চেয়ে মনির ভাই ভালো বলতে পারবেন, কারণ তারা অনেককে ইন্ট্রোগেশন করেছেন যারা তাদের হেফাজতে ছিল, পরবর্তীতে ফাঁসি হয়েছে বা কিছু। আমি 2-1টা জিনিস যতটুকু জানতে পেরেছি বিভিন্ন সূত্র থেকে এবং কোর্টের কাগজপত্র দেখে, যেটা আমি ঘেটে ঘুটে পেলাম, যে এদের কিন্তু একটা আন্তর্জাতিক যোগাযোগের চেষ্টা জেএমবি ছিল। হরকাতুল জিহাদের তো ছিলই, জেএমবি একটা যোগাযোগের চেষ্টা করেছিল, এবং একটা অর্থও কিন্তু তারা লন্ডন থেকে পেয়েছিল, 10,000 পাউন্ড বা এরকম কিছু একটা, যেটা সম্ভবত ওদের আমিরের বক্তব্যেতেই এসছে। তার মানে এদের একটা আন্তর্জাতিক যোগাযোগ ছিল। এবং আজকের বিষয়টা কিন্তু শুধু বাংলাদেশের বিষয় না, আজকের বিষয়টা কিন্তু বৈশ্বিক বিষয়, এবং এখানে যোগাযোগ থাকতে পারে। এবং আরেকটা জিনিস আমাদের লক্ষ্য করা দরকার, সেটা হচ্ছে বাংলা ভাইরা যে স্টাইলে অপারেশনগুলি করেছে, হরকাতুল জিহাদ যেভাবে করেছে এবং আজকে যেভাবে হচ্ছে, 3টা কিন্তু স্টেজ 3 রকম, এবং কৌশলগত কারণে এরকম মানে বারবার
অবস্থার মানে পরিবর্তন করছে কিনা, অপারেশনের ধারা পরিবর্তন করছে কিনা, এক। 2 নম্বর হচ্ছে তাদের চূড়ান্ত লক্ষ্য, সেটা যে নীতিই তারা অবলম্বন করুক না কেন, তাদের একটা লক্ষ্য আছে, সেটা রাজনৈতিক, এবং সেটা হচ্ছে ক্ষমতা দখল। আরেকটি জিনিস আমরা দেখতে পাচ্ছি ছিল যে অতি সাধারণ ছোটোখাটো কিছু যেরকম টাঙ্গাইলে দর্জি খুন, তারপরে নাটোরে দেখলাম যে দোকানি খুন, দোকানে একেবারে খুব দরিদ্র এই দোকান। ধরনের বিষয়গুলো কেন আসছে? আচ্ছা, আমি একটু আন্তর্জাতিক ওই জায়গাটার কথা বলতে চাই। সেটা হচ্ছে আরও কিছু বড় ঘটনা আছে আমাদের সামনে যেটা আমরা ভুলে যাই। সেটা হচ্ছে উত্তরায় একটা এনজিওর নামে এরকম একটা গোষ্ঠী কাজ করত, এবং সেইটারও মানে তাদেরকে কিন্তু বাংলাদেশ থেকে ধরে বের করে দিতে হয়েছে এক সময়। এটা 90-এর আশেপাশের সময়ে, এবং হেলিকপ্টার নিয়ে সার্চ লাইট দিয়ে কিন্তু এই অপারেশনটা করতে হয়েছিল। এবং তার বাইরে বেশ কিছু মানুষ বাংলাদেশে কিন্তু ছড়ায় ছিটায় ছিল, এবং তাদের অনেকেই পরবর্তীতে গ্রেপ্তার হয়েছেন বা পালিয়ে গেছেন এই দেশ থেকে। এটি প্রমাণ করে যে এখানে একটা যোগাযোগ আছে। তারপরে অতি সাম্প্রতিককালে যে ঘটনাটা আমরা দেখলাম, ব্যাংককের বোমার পরে সেই ব্যক্তিটি কিন্তু বাংলাদেশ হয়ে গিয়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন পত্রপত্রিকায় খবরটা বেরিয়েছিল। এটি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে, কারণ বাংলাদেশে তার অবস্থান একটা সময় ছিল এয়ারপোর্টের অনুযায়ী, সেটাও বেশ 10 থেকে 15 দিন বা আরও বেশি সময়। তো এই জিনিসগুলো দিয়ে এটা পরিষ্কার যে এদের একটা আন্তর্জাতিক যোগাযোগ আছে। সেই যোগাযোগ। আচ্ছা, একটু মনির ভাইয়ের কাছে যাই। জনাব মনির, আমি তো যদি জানতে চাই আপনার কাছে যে কিছু খুব স্পর্শকাতর কিছু হত্যাকাণ্ড ঘটেছে জঙ্গিদের দ্বারা, এটা সত্য। আবার আমরা অতি সম্প্রতি দেখলাম যে টাঙ্গাইলে দর্জি নিখিলের মতন অতি সাধারণ, তারপরে নাটোরে একজন মুদি দোকানের মতো অতি সাধারণ মানুষও জঙ্গিদের দ্বারা আক্রান্ত হচ্ছে। এটার কেন হচ্ছে বা কি? এটি আসলে কোনো তাৎক্ষণিক ঘটনা তা নয়, এটা পরিকল্পিতভাবেই করছে। এটা হলো যে আমাদের দেশটার যে একটা মানে কমিউনাল হারমোনির দেশ, সবাই এখানে মিলেমিশে বাস করে, এইটা বিনষ্ট করার জন্য এই প্রচেষ্টা। এবং আমাদের দেশে 400 বছর ধরে প্রায় শিয়ারা আছে, সেইখানে যে হোসনি দালানের যে ঘটনা, এখানে কোনোদিন শিয়া সুন্নি এই বিভেদটা কিন্তু এই বিরোধ কিন্তু কখনোই ছিল না। এবং এখানে দেখেন এই যখন হোসনি দালানে অ্যাটাক হলো, এখানে আহতদের ভিতরে বেশ কয়েকজন ছিল সুন্নি, অধিকাংশই সুন্নি ছিল। তো সেই ক্ষেত্রে এই যে এইটা খুব মানে এটার পলিটিক্যাল দিকটা যে আছে, এইটা বোঝা যায় এই ঘটনাগুলো, যে এই যে একটা বাংলাদেশে একটা নাই, সাম্প্রদায়িক সম্প্রীতিটা নাই, সম্প্রদায়ের মাইনরিটি কমিউনিটি এখানে যে একেবারে খুব অবস্থায় আছে, বিপদাপন্ন অবস্থায়, সংকটাপন্ন অবস্থায় আছে, সরকার তাদের প্রোটেক্ট করতে পারছে না, এইরকম একটা আবহাওয়া দেওয়া, এটা তো অবয়ব দেওয়ার একটা প্রচেষ্টা এই কাজগুলোর ভিতরে খুঁজে পাওয়া যায়। ফলে এটা একেবারে বিচ্ছিন্নভাবে করে দেখার কোনো সুযোগ নাই, এটা পরিকল্পিত রাজনৈতিক ঘটনা হিসেবে এইটার। আর জঙ্গিবাদীদের, জঙ্গি কর্মকাণ্ডের, জঙ্গি সংগঠনগুলোর উদ্দেশ্যটাই কিন্তু রাজনৈতিক, রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা, সরকারকে টপল ডাউন করে রাষ্ট্রীয় ক্ষমতাটা দখল করা। সে দখল করা তারা চায় যে আইদার তারা নিজেরা করবে, অথবা তাদের যারা সাপোর্ট করবে, সিম্প্যাথাইজার কোনো গোষ্ঠীকে ক্ষমতায় দেওয়া। তো এই প্রচেষ্টার অংশ হিসেবে এই কাজগুলো আসলে সংগঠিত হচ্ছে। নূর খানের কাছে যদি আমি যদি জানতে চাই, দেশীয় এবং আন্তর্জাতিক যে রাজনৈতিক প্রেক্ষাপট, এতে কি এই জঙ্গি তৎপরতায় উৎসাহিত হচ্ছে বা তৈরি করতে কোনো ভূমিকা রাখছে কি? একটা জিনিস হচ্ছে যে সমস্ত দেশে জঙ্গিরা খুব দ্রুত বিস্তৃতি ঘটিয়েছে তাদের কর্মকাণ্ড, সব দেশগুলিতে কিন্তু গণতন্ত্রের একটা সংকট ছিল। আপনি যদি সিরিয়ার কথা ভাবেন, আপনি যদি ইরাকের কথা ভাবেন, আপনি যদি আফগানিস্তানের কথা ভাবেন, এই জায়গাগুলি মোটামুটি এরকম একটা অবস্থা ছিল। আর বাংলাদেশের যদি প্রেক্ষাপট ভাবেন, তাহলে এখানে কিছুটা তো রাজনৈতিক সমস্যা রয়ে গেছে, সমঝোতাহীন সন্ত্রাসী কর্মকাণ্ড নির্ভর রাজনীতি তো এখানে আছে। ফলে এই দিকটাকে কিন্তু আমরা একেবারে উবিয়ে ফেলতে পারি না বা উড়াই দিতে পারি না। আরেকটা জিনিস হচ্ছে যে প্রশ্নটা মনির ভাইকে একটু আগে করেছেন, আমার একটু মনে হয় যে এই জায়গাটা যুক্ত করা, সেটা হচ্ছে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের ভিতর কিছু অর্জন আছে যুদ্ধের মধ্য দিয়ে। তার ভিতর বড় অর্জন হচ্ছে অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ, আমার অর্জন হচ্ছে গণতন্ত্র, আমার অর্জন হচ্ছে সামাজিক সম্পদের বন্টন। এই যে মোটা দাগের যে কথাগুলো, এইগুলোর থেকে কিন্তু আমরা অনেক দূরে ক্রমান্বয়ে সরে যাচ্ছি। এবং ফলে দেখেন জঙ্গিরা এমন একটা জায়গায় আমাদের আঘাত হানছে, যে জায়গাটি হচ্ছে
আমার স্বাধীনতার ভরকেন্দ্র, একদম আমার স্বাধীনতার যে মৌলিক চেতনা সেটা হচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশ। ঠিক ওই জায়গাটি ওরা কিন্তু খুব সুকৌশলে আঘাত দিচ্ছে। দেখেন, আপনি যে বলছেন দর্জি, দোকানি, মুদি দোকান, তারপরে ছোট্ট মুদি দোকানি, এই যে সফট টার্গেটগুলি কেন, মূল বিষয়টা হচ্ছে তারা কিন্তু সমাজটাকে প্রথম হচ্ছে একটা বিভেদ তৈরি করে দেওয়া, অর্থাৎ অসাম্প্রদায়িক যে বিষয়টা আছে সেটাকে সাম্প্রদায়িক জায়গায় নিয়ে যাওয়া। তারপর দেখেন কাদের উপর অ্যাটাক হচ্ছে, সাংস্কৃতিক কর্মী, তারপরে অ্যাটাক হচ্ছে ভিন্নভাবে ভিন্ন মতাবলম্বী লোক ইত্যাদি ইত্যাদি। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তাদের একটা উদ্দেশ্য আছে এবং এইটার সাথে কিন্তু আন্তর্জাতিকের একটা যোগাযোগ আছে। আপনি খেয়াল করেন আজকে শিয়া সুন্নি দ্বন্দ্বটা কিন্তু ইরাকে প্রকট হয়ে দেখা দিয়েছে, এখন পাকিস্তানে আছে। আচ্ছা, আপনি চিন্তা করেন তো, ছোট্ট একটা গোষ্ঠী আহমেদিয়াদের উপরে কিন্তু এরা এই ফেজে না, আগের ফেজে কিন্তু অনেক অ্যাটাক হয়েছে এবং তাদের মসজিদে অনেক মানুষ মারা গেছে, খুলনায় মারা গেছে, ঢাকায়ও অ্যাটাক হয়েছে। তো এই সব কিছু দিয়ে যে জায়গাটা অর্জন তারা যে কৌশলটা নিয়েছে সেটা হচ্ছে আমাদের ভিতর বিভেদটাকে স্ট্রংলি সামনে নিয়ে আসা, এক। 2 নাম্বার হচ্ছে আমাদের মৌলিক যে জায়গাটা স্বাধীনতার, সেই জায়গাটা আঘাত দিয়ে আমাদের ওই জায়গাটা নষ্ট করে ফেলা। এমনি তো ধরেন লুটেরা অর্থনীতির উপর দাঁড়িয়ে বা আপনি গণতন্ত্রকে বাদ দিয়ে একটা সমাধানের রাস্তা খোঁজা কিন্তু খুব কঠিন হয়ে যাবে। এইখানে আমাদের সব মতের লোকদেরকে কিন্তু আমার স্বাধীনতার যে জায়গা সেইটাকে ভিত্তি ধরে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা ঐক্যমত যদি আমরা না তৈরি করতে পারি, তাহলে কিন্তু এই যে সমূহ যে বিপদটা সামনে, এটি মোকাবেলা করার ক্ষেত্রে কিন্তু আমাদের দুর্বলতা থেকে যাবে। এটি শুধুমাত্র সামরিকভাবে মোকাবেলা করলে হবে না, শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভরশীল থেকে করা যাবে না, যেটা মনির ভাই বলল যে ওনারা একটা কাজ করতে পারেন, কিন্তু বাদবাকি কাজগুলো কিন্তু আসলে রাজনৈতিক দলগুলোর, সামাজিক নেতাদের এই কাজটাই, দায়িত্বটা নিতে হবে। মনির ভাই, আপনার কাছে যদি আবার যাই, অতি সম্প্রতি আমাদের বিভিন্ন পত্রপত্রিকার হিসাব অনুযায়ী প্রায় 45 বা 46 মার্ডারের মতন ঘটনা ঘটেছে। এই হত্যাকাণ্ডগুলোর অনেকেরই অভিযোগ যে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে সঠিকভাবে তাদের আইডেন্টিফাই করা হচ্ছে না এবং গ্রেপ্তারেরও কোনো লক্ষণ কম। গ্রেপ্তার হয়েছে কিছু, কিন্তু ঠিক ওই পরিমাণে তৎপরতা কিন্তু আমরা দেখছি না। আসলে এটি ঢালাওভাবে এভাবে যেভাবে বলা হচ্ছে, বিষয়টা আসলে সঠিক চিত্রটা প্রতিফলিত হচ্ছে না। ঘটনাগুলো, অধিকাংশ ঘটনা কিন্তু এই গত 2-3 মাসের ভিতরে, অর্থাৎ গত অক্টোবর থেকে শুরু হয়েছে এবং তারপরের ঘটনাগুলো। এর আগে কিন্তু এরকম কোনো খুব বেশি ঘটনা যে আছে তা নয়। তো আর অনেক আগে 2013 সালে যেগুলো সংগঠিত হয়েছে, 13 সালে 3টি ঘটনা সংগঠিত হয়েছে। 3টি ঘটনায় চার্জশিট হয়েছে, একটা বিচার হয়েছে আর 2টা এখনো বিচারাধীন। এইখানে কোনো ঝামেলা নাই 2013-তে। 14 সালে কোনো ঘটনা সংগঠিত হয়নি। আজকে কিন্তু বিরোধী দলের একজন নেতা বলেছেন যে আমরা আন্দোলনের সময় যখন ঘরে লুকিয়েছিলাম, পুলিশ কিন্তু সেখান থেকে খুঁজে খুঁজে বের করে আমাদেরকে অ্যারেস্ট করে ফেলেছে, কিন্তু জঙ্গিদের গ্রেফতারের ব্যাপারে আমরা সেই তৎপরতা লক্ষ্য করছি না। এটা আমার একটু, এটি তৎপরতাটা আসলে পুলিশের তৎপরতাটা কখন দেখা যায়? যখন একটা লোককে প্রেসের সামনে হাজির করা হয় তখন দেখা যায়। তার আগে পরে কিন্তু তৎপরতা ওইভাবে দেখানোর কোনো সুযোগ নাই। বাকি অনেকগুলো মামলা অক্টোবর থেকে যে ঘটনাগুলো সংঘটিত হয়েছে সেগুলো অনেকগুলো চার্জশিট হয়ে গেছে। যেমন হোসলি দালানের অ্যাটাকের ঘটনায় অলরেডি চার্জশিট হয়ে গেছে। তারপরে ওই সময় গ্রেনেড এটা উদ্ধার হলো ওই ঘটনায়, সেই মামলায় চার্জশিট হয়ে গেছে। তারপর পুলিশ কনস্টেবল হত্যা, দুটোরই তদন্ত শেষ পর্যায়ে। এবং তারপরে অর্থাৎ অক্টোবরের ঘটনাগুলো, অক্টোবরে হুসিকুনিও তার ঘটনাও কিন্তু তদন্ত একেবারে চূড়ান্ত পর্যায়ে এবং অধিকাংশ আসামি ধরা পড়েছে। অস্ত্র উদ্ধার হয়েছে, তা আলামত উদ্ধার হয়েছে, মোটরসাইকেল উদ্ধার হয়েছে। পুলিশ কনস্টেবল হত্যার ঘটনায় আলামত উদ্ধার হয়েছে, মোটরসাইকেল, যে ছুরি ব্যবহার করেছে সেইগুলো উদ্ধার হয়েছে। জুলহাস মান্নানের, হ্যাঁ, আর জুলহাস মান্নানের ঘটনাটা এপ্রিল মাসের 25 তারিখের ঘটনা। এই ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছে, বাকি আসামি অনেকেই আইডেন্টিফাইড, কিন্তু এদের ধরতে একটু সময় লাগে, কারণ এরা খুব পরিকল্পিতভাবে এবং আগে থেকেই যেহেতু খুব করে এরা
এরা আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোর যে পদ্ধতিগুলো সেগুলো অনুসরণ করে। সেই এখন মানে ইন্টারনেটের সুবাদে এটা যে কোনো জঙ্গি সংগঠন তাদের আমাদের পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি তাদের এই পদ্ধতি কৌশলের কাছে কি হার মানছে? হার মানছে না। হার মানলে তো কোনো আসামি ধরা পড়তো না। মানে এত সংগোপনে এত পরিকল্পিতভাবে ঘটনাগুলো ঘটালেও 1 মাস পরে হোক 2 মাস পরে হোক ঠিক আইন শৃঙ্খলা বাহিনী কিংবা 3 দিন পরে হোক আইন শৃঙ্খলা বাহিনী ঠিকই তাদের আইডেন্টিফাই করছে। আইডেন্টিফাই করার পরে আবার এদের ধরতে একটু সময় লাগে, কারণ এরা পরিবার থেকে বিচ্ছিন্ন, একেবারে পরিবার থেকে বিদায় নিয়ে এসেছে, অনেক আগে থেকে ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থান, ছদ্মনাম ব্যবহার করছে, এক একজনের 5টা 7টা 10টা করে নাম। তো ফলে এদের এক্স্যাক্টলি আইডেন্টিফাই করতে একটু সময় লাগে। তো সেই কারণে আর বাদ বাকি অধিকাংশ ঘটনার ক্ষেত্রেই কিন্তু মূলত হয়তো 5 জন ঘটনা ঘটিয়েছে, 2 জন বা 3 জন ধরা পড়ে গিয়েছে। তো এমনিতে আমরা যদি অন্যান্য মামলার ক্ষেত্রেও দেখি, আপনারা হয়তো সেই মামলাগুলোর ফলো আপ করেন না, এমনি অন্য একটা মার্ডার যেটা প্রিভিয়াস এনমিটি থেকে, এখানে কি সব আসামি ধরা পড়ে? সব আসামি 5 জন 10 জনের নামে চার্জশিট হলে দেখা যায় 5 জন পলাতক থাকে, 5 জন জঙ্গি মামলাগুলো যেহেতু স্পর্শকাতর, কিন্তু এইটার যে মামলাগুলো মানে আমরা সকল আসামি ধরতে পারি নাই বলে এই মামলাগুলো শেষ করতে পারি নাই, এবং ধরার জন্য যে ড্রাইভ সেটা চলছে, এবং প্রায় ধরা যে পড়ছে না তা না, ধরা পড়ছে, কিন্তু কয়েকটা সাম্প্রতিককালে কতগুলো ঘটনা ঘটে গেছে পরপর একেবারে। ফলে আর এটার জন্য মানে সারা দেশের যে পুলিশ ইউনিটগুলো, বিশেষ করে উত্তরবঙ্গ এলাকায় এটা বেশ ভালো অনেকগুলো ঘটনা এই পর্যন্ত সংঘটিত হয়েছে। তো সেখানে তারপরেও কিন্তু ধরা পড়ছে। হয়তো আমাদের সাধারণ মামলাগুলোতে কি হয়, অন্যান্য অস্পর্শকাতর মামলা যেগুলো আমরা বলি, একটা মার্ডার হলো, সেই মামলার তদন্ত শেষ করতেও কিন্তু 6 মাস 1 বছর সময় লাগে। তো এই ক্ষেত্রে তো একটু সময় আমাদের দিতে হবে, কিন্তু আমরা আশাবাদী প্রত্যেকটা ঘটনায় আসামি ধরা পড়বে এবং অস্ত্র উদ্ধার হবে, আলামত উদ্ধার হবে, এবং এই হত্যাকাণ্ড বন্ধ করা সম্ভব হবে বলে আমরা যুক্ত করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে দেখেন, বিরোধী দলের যিনি বলেছেন, আমি জানি না কে বলেছেন, তো সেইটা হচ্ছে যে সমস্ত ওপেন মানে রাজনৈতিক দল, গণতান্ত্রিক যে রাজনৈতিক দল, তারা যেখানেই পলাতক থাকুক না কেন তাদের সাথে জনগণের একটা যোগাযোগ থাকে, এবং তাদেরকে চিহ্নিত করা, তাদেরকে খুঁজে বের করা কিন্তু পুলিশের পক্ষে খুব একটা বেশি কষ্টসাধ্য বিষয় না। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আজকের যে জঙ্গি, তারা অপরাধী, তারা কিন্তু অনেক কৌশলী, এবং তারা নিত্য নতুন কৌশল পরিবর্তন করছে। দেখেন, শুরুটা করলো গ্রেনেড দিয়ে, এখন চলে আসছে চাকুতে। মানে এই জিনিসগুলি কিন্তু খেয়াল রাখতে হবে যে কেন এই জিনিসগুলি অনুধাবন করতে হবে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে অনুধাবন করার পর কোন ওষুধটি আপনি প্রয়োগ করবেন সেটা আপনাকে ঠিক করতে হবে, এবং এইটাকে যদি আমরা অন্যান্য সাধারণ অপরাধ যেভাবে মোকাবেলা করা হয় ঠিক সেভাবে যদি মোকাবেলা করতে যাই, তাহলে মনে হয় একটু ভুল করা হবে। 1 2 নম্বর হচ্ছে আরেকটা জিনিস খুব মানে আমার কাছে মনে হয় যে প্রতিটি ক্ষেত্রে বন্দির নিরাপত্তার বিষয়টা কিন্তু আমাদের ভাবতে হবে। আমাদের মনে রাখতে হবে যে সমস্ত বিষয়গুলো আমাদের মিট আপ করতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, এবং সেই প্রক্রিয়াটার মূল জায়গাটা হচ্ছে গণতান্ত্রিক, এবং সেইখানে অনেক সময় অনেক কিছু, কিন্তু আমার কথা হচ্ছে এই মনির ভাইদের সফলতা কিন্তু অনেক আছে, আবার 2-1টি ক্ষেত্রে কিন্তু প্রশ্ন করার মতো যথেষ্ট অবস্থা আছে। আমার এখন পর্যন্ত ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবি জঙ্গি ক্ষেত্রে যে সফলতাটা অর্জন করেছে এটিকে ধরে রাখতে হবে, এবং এটিকে ছোট করে দেখার কোনো সুযোগ আমাদের নেই। মনির ভাই, যদি আপনার কাছে আবার যদি যাই, যে জঙ্গিদের কি সম্প্রতিকালে অস্ত্র ব্যবহার কি আমরা বেশি দেখতে পাচ্ছি কিনা? অস্ত্র ব্যবহার, এটা এই কথা বলে আমরা শেষ করব, আপনার কাছে যাব, একদম শেষ পর্যায়ে আছি। অস্ত্র ব্যবহারের প্রবণতা কিছুটা বেড়েছে আগের চাইতে। একটা সময় তারা বোমা ব্যবহার করতো, এখন বোমার বদলে অস্ত্র ব্যবহার করছে, এবং অস্ত্র আগ্নেয়াস্ত্র কিংবা মানে দেশীয় অস্ত্র যেগুলো, দুটোই তারা আসলে ব্যবহার করছে। তো এই ক্ষেত্রে অস্ত্রের যে অবৈধভাবে অনুপ্রবেশ করছে অস্ত্র, কারণ আমরা দেখেছি অধিকাংশ ঘটনায় উদ্ধারকৃত অস্ত্র কিংবা অনুদ্ধারকৃত দুইটা মিলিয়েই আমরা দেখেছি যেটা আসলে কোনো ফ্যাক্টরি মেড অস্ত্র না, আশেপাশের দেশ থেকেই এসেছে। ফলে এই দিক থেকে অস্ত্রের কিছুটা সরবরাহ বোধহয় মানে অ্যাভেলেবিলিটিও একটা মানে সীমান্ত অঞ্চলে এটাও একটা কারণ তাদের অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে এটা বেড়েছে। তবে সেই অস্ত্র উদ্ধারের প্রক্রিয়াও চলছে, এবং
প্রায় সকল ঘটনাতেই অস্ত্র উদ্ধার, আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধারের প্রক্রিয়া চলছে এবং আমরা মানে আমাদের আত্মবিশ্বাস আছে, আমরা যে কার্যতৎপরতা চালাচ্ছি তাতে এটি অচিরেই একেবারেই বন্ধ করে দেওয়া সম্ভব হবে। যে আমাদের আশা যেন। আমার একটা জিনিস যুক্ত করার আছে, সেটা হচ্ছে এখানে একটা নতুন আমরা পেয়েছি, সেটা হচ্ছে যে চট্টগ্রামে নেভাল বেজের আক্রমণটার এই জায়গাটাকে আসলে গুরুত্ব দেওয়া খুব জরুরি। জি, আমাদের আজকে আর সময় নেই। আপনি দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি, কষ্ট স্বীকার করে এখানে এসেছেন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।